সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা শুভেচ্ছা নিও। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো বেনবেইস থেকে সারা বাংলাদেশে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ইউআইডি বা ইউনিক আইডি কাজ কিন্তু চলমান রয়েছে। তো তোমরা ইতিমধ্যে হয়তো নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের ইউনিক আইডি বা ইউআইডি ফর্ম নিয়েছো। তো অনেকেই হয়তো ইতিমধ্যে এই ইউআইডি ফর্ম পূরণ করেছো। তো যারা তোমরা এখনও ইউআইডি ফর্ম পূরণ করতে পারোনি, তা আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও তৈরি করেছি ইউআইডি ফর্ম কিভাবে তোমরা পূরণ করবে সে বিষয় নিয়ে। তো আশা করি পুরো ভিডিওটি তোমরা দেখবে। তো এই ভিডিওটি তোমরা যদি অনুসরণ করো, তোমরা খুব সহজে ইউআইডি ফর্ম নিজের ফর্ম তুমি নিজেই কিন্তু পূরণ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে শিক্ষার্থী তথ্য ছক। তো তোমরা এই ছকগুলো পূরণের পূর্বে অবশ্যই তোমাদের জন্ম নিবন্ধন, তোমার বাবা মার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, তোমার শিক্ষাগত যোগ্যতার তথ্যাদি এগুলো হাতের কাছে নিয়ে নেবে। তারপর তোমরা সুস্থ মস্তিষ্কে ফর্মটি পূরণ করতে বসবে। আশা করি তোমরা অবশ্যই ফর্মটি যথাযথভাবে পূরণ করতে পারবে। এখানে লেখা রয়েছে শিক্ষার্থী তথ্য ছক, প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো বাম পাশে রয়েছে EIN নম্বর। এটি হচ্ছে তুমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সেই প্রতিষ্ঠানের একটি আইডি নম্বর, প্রতিষ্ঠানের আইডি নম্বর। এটি শিক্ষা প্রতিষ্ঠান পূরণ করতে পারে, অথবা তোমরা ইচ্ছা করলে তোমার প্রতিষ্ঠানের শিক্ষকের নিকট থেকে EIN নম্বর জেনে তুমি সেখানে পূরণ করে দিতে পারো। ডান পাশে থাকবে তোমাদের ছবি, এখানে 600 কেবির মধ্যে থাকবে। তো শিক্ষার্থীরা, এই ছবিটি তোমরা অবশ্যই পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের অবশ্যই হতে হবে সাদা। তো এটি পাসপোর্ট সাইজের ছবি তোমরা উঠবে। আর এখানে অবশ্যই ছবির পিছনে তোমরা নিজের নাম, শ্রেণী, রোল লিখে খামের মধ্যে দিয়ে এখানে স্টেপলার দিয়ে লাগিয়ে দেবে। তো প্রথমে রয়েছে তোমাদের নাম, অর্থাৎ শিক্ষার্থীর নাম। এখানে তোমরা বাংলায় লিখবে। তারপর শিক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে, অর্থাৎ সবগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এখানে একটু খেয়াল করবে, তোমরা যখন ইংরেজিতে নাম লিখবে সেখানে কিন্তু প্রত্যেকটি বর্ণ লেখার জন্য আলাদা আলাদা এখানে বক্স রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি বক্সে একটি করে বর্ণ তোমরা লিখবে। তারপরে এখানে তোমরা 3 নম্বরে তোমাদের লিখতে হবে জন্ম নিবন্ধন নম্বর। শিক্ষার্থীরা, তোমাদের ইউনিক আইডির পূর্ব শর্ত হচ্ছে জন্ম নিবন্ধন সনদ অনলাইন হতে হবে, অর্থাৎ হাতে লেখা জন্ম নিবন্ধন গ্রহণযোগ্য না। তোমাদের জন্ম নিবন্ধন যদি হাতে লেখা থাকে, অবশ্যই তোমরা ইউনিয়ন পরিষদ থেকে তোমাদের জন্ম নিবন্ধনটি অনলাইন করে নেবে। তো এখানে তোমরা জন্ম তারিখ লিখবে। জন্ম তারিখের ক্ষেত্রে প্রথমে তোমরা দিন লিখবে, তারপরে মাস, তারপরে সাল, ঠিক যেভাবে এখানে লিখে দিয়েছে। তারপর তুমি যে জেলায় জন্মগ্রহণ করেছো সেই জন্মস্থান তোমার জন্ম নিবন্ধন অনুযায়ী তোমরা লিখে দেবে। 6 নম্বরে লিখতে হবে তোমার জেন্ডার, অর্থাৎ তুমি পুরুষ, মহিলা নাকি অন্যান্য। যদি পুরুষ হয়ে থাকো এখানে টিক চিহ্ন দেবে, আর মহিলা হয়ে থাকলে 2 টিক চিহ্ন দেবে। তারপর জাতীয়তা বাংলাদেশি। তারপরে 8 নম্বরে রয়েছে তোমার ধর্ম, তুমি যে ধর্মের অনুসারী এই ধর্মের উপর টিক দেবে। 9 নম্বরে হচ্ছে অধ্যয়নরত শ্রেণী। শিক্ষার্থী বন্ধু, বর্তমানে তুমি যে শ্রেণীতে অধ্যয়ন করছো সেই শ্রেণীর উপর টিক চিহ্ন দেবে। এই শিক্ষার্থী বর্তমানে 8ম শ্রেণীতে অধ্যয়ন করছে, এই জন্য আমি 8ম শ্রেণীর উপর টিক দিয়েছি। শ্রেণী রোল নম্বর। শ্রেণী রোল নম্বর লেখার কৌশল হচ্ছে, এখানে কিন্তু তোমরা 3টি বক্স পাবে। ধরো যার রোল 1 সে 001 লিখবে। এভাবে 9 পর্যন্ত যাদের রোল তাদের রোল নম্বরের পূর্বে 2টি শূন্য বসবে। আর তারপরে যাদের রোল 2 সংখ্যার, তো সেক্ষেত্রে তাদের শূন্য হবে 1টি। যেমন একজনের রোল যদি 11 হয়, সেক্ষেত্রে 011 লিখতে হবে। বৈবাহিক অবস্থা, এখানে তোমরা ঠিক চিহ্ন দেবে। তারপরে প্রতিবন্ধিতা, তোমার যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, কোনো সমস্যা থাকে, এই বক্সের মধ্যে সেগুলো দেখে ঠিক দেবে। তারপরে রক্তের গ্রুপ, তোমাদের যদি রক্তের গ্রুপ পরীক্ষা করা থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের মেডিকেল রিপোর্ট দেখে রক্তের গ্রুপটি চিহ্নিত করে এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। আর তুমি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হয়ে থাকো বা বংশোদ্ভূত হয়ে থাকো সেক্ষেত্রে হ্যাঁ দেবে, আর যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী না হও সেক্ষেত্রে না দেবে। এখানে খেয়াল রাখতে হবে, তোমার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তুমি এই নিচের এই যে সাঁওতাল, চাকমা, গারো, হাজং, চাক এগুলোর মধ্যে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর তুমি। আর যদি তুমি
ক্ষুদ্র নৃগোষ্ঠীর না হও সেক্ষেত্রে শুধুমাত্র নাতে টিক চিহ্ন দিতে হবে, সেক্ষেত্রে এই বক্সগুলোতে টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। শিক্ষার্থী বন্ধু, এই পর্যায়ে লিখতে হবে তোমার মায়ের তথ্য। তো এখানে তোমার মায়ের নাম বাংলায় লিখতে হবে, তারপরে ইংরেজিতে বড় অক্ষরে লিখবে, এনআইডি নম্বর দিবে, তারপরে জন্ম তারিখ, ঠিক যেভাবে তোমার ব্যক্তিগত তথ্য দিয়েছো ঠিক এভাবেই। তো এখানে অনেকের হয়তো পিতামাতার এনআইডি দেখবে যে 13 সংখ্যার থাকতে পারে, সেক্ষেত্রে 17 সংখ্যার করতে চাইলে এনআইডি নম্বরের পূর্বে তোমার পিতামাতার জন্ম সালটি এখানে দিয়ে দিলে কিন্তু 17 সংখ্যা হয়ে যাবে। তারপর জন্ম তারিখ এখানে দিন মাস সাল এভাবে লিখবে, আর জন্ম নিবন্ধন নম্বর। শিক্ষার্থীরা তোমরা অনেকেই হয়তো এই বিষয়টি নিয়ে চিন্তিত আছো, যাদের পিতামাতা জীবিত আছে এবং পিতামাতার যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু জন্ম নিবন্ধন নম্বর এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকের পিতামাতাই রয়েছে যাদের জন্ম নিবন্ধন কিন্তু এখনো করা হয়নি, বা করোনাকালীন সময়েও কিন্তু এটা করা অনেক কঠিন। তো যার জন্য তোমার পিতামাতার যদি এনআইডি তথ্য থেকে থাকে সেক্ষেত্রে এটি তোমরা ফাঁকা রাখলেও চলবে। তারপরে হচ্ছে মোবাইল নম্বর, এখানে একটি সক্রিয় মোবাইল নাম্বার দেবে, এটি হচ্ছে তোমার মায়ের মোবাইল নাম্বার। তোমার মা কোন পেশায় আছে, যদি গৃহিণী হয় গৃহিণী লিখবে, আর যদি অন্য কোনো পেশায় থাকে এখানে পেশার নাম সুস্পষ্টভাবে লিখে দেবে। আর 15 জতে যেটাই রয়েছে সেটা হলো মাতা যদি মৃত হয় সেক্ষেত্রে মৃত্যুর সাল এখানে লিখতে হবে, আর মাতা যদি জীবিত থাকে তাহলে এই ঘরটি তোমরা ফাঁকা রাখবে। এটি হচ্ছে 1 নম্বর পৃষ্ঠার পূরণের প্রক্রিয়া আমি তোমাদেরকে দেখালাম। এই পর্যায়ে আমরা 2 নম্বর পৃষ্ঠা পূরণের প্রক্রিয়াটি দেখব। শিক্ষার্থীরা এটি হচ্ছে 2য় পৃষ্ঠা, তোমাদের কিন্তু মোট 4 পৃষ্ঠার তথ্য পূরণ করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ সেগুলো দেখাচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। তোমরা 15 নম্বরে মাতার তথ্য দিয়েছো, এই পর্যায়ে তোমাদের পিতার তথ্য দিতে হবে। ঠিক যেভাবে তোমরা মায়ের তথ্যগুলো লিখেছো ঠিক সেভাবেই তোমার পিতার তথ্য তোমার পিতার এনআইডি অনুযায়ী লিখবে। এখানে বাংলায় লিখবে নাম, ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবে, তার এনআইডি দিবে, জন্ম তারিখ। আবার জন্ম নিবন্ধন ক্ষেত্রে বিষয়টা একই রকম, অর্থাৎ পিতার যদি এনআইডির তথ্য দাও তাহলে জন্ম নিবন্ধন নম্বর দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর যদি এনআইডির তথ্য না দাও তাহলে এটি আবশ্যিক। তার মোবাইল নাম্বার লিখবে, পিতার পেশা, আর পিতা যদি মৃত হয় সেখানে মৃত্যুর সাল, আর পিতা যদি জীবিত থাকে সেক্ষেত্রে এই বক্সে লেখার কিছু প্রয়োজন নেই। তারপর তোমরা 17 নম্বরে তোমাদের বর্তমান ঠিকানা লিখবে, আর 18 নম্বরে তোমাদের স্থায়ী ঠিকানা তোমরা ঠিক এভাবে লিখে দেবে। এখানে তোমার বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, তারপরে হচ্ছে গ্রাম, মৌজা, ডাকঘর এবং পোস্ট কোড তোমরা অবশ্যই সতর্কতার সাথে লিখবে। আর 19 নম্বরে তোমাদের যে কাজ, অভিভাবক, পিতা মাতা যদি উভয় মৃত হয়, এমন অনেক স্টুডেন্ট আছে যাদের বাবা মা কেউ বেঁচে নেই, সেক্ষেত্রে তাদের অভিভাবক হিসেবে যে কারো তথ্য কিন্তু দেওয়া যেতে পারে। তো অভিভাবক হিসাবে তার দাদা দাদি, ভাই বোন, চাচা, নানা নানি, মামা, ফুপু, যার তথ্যই দাও না কেন, যদি কেবলমাত্র পিতামাতা মৃত হয় সেক্ষেত্রে এই বক্সগুলো পূরণ করতে হবে। যদি পিতামাতা দুইজনই জীবিত হয় সেক্ষেত্রে কিন্তু এই তথ্যগুলো পূরণের কোনো প্রয়োজন নেই। এখানে ব্র্যাকেটে সুস্পষ্ট লেখা আছে যে পিতামাতা উভয় মৃত হলে, শুধুমাত্র মৃত হলেই তথ্যগুলো তোমরা অভিভাবক হিসাবে যাকে সিলেক্ট করবে তার তথ্যগুলো এখানে লিখে দেবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। 20 নম্বরে আছে পিতা মাতা অভিভাবকের প্রত্যয়ন, যে কোনো একটিতে ঠিক চিহ্ন দিন। অর্থাৎ এখানে অভিভাবক হিসাবে দেখো রয়েছে পিতা মাতা অভিভাবকের নাম। তো যার অভিভাবক হিসাবে যাকে তুমি দিতে চাও, যদি মনে করো পিতাকে অভিভাবক হিসাবে দেবে সেক্ষেত্রে তুমি পিতার এখানে টিক চিহ্ন দিয়ে তার নাম লিখে দেবে, এবং এখানে তোমার সেই অভিভাবক হিসাবে যার নাম এখানে লিখেছ তার এখানে স্বাক্ষর লাগবে এবং তারিখ লাগবে। 21 এবং 22 নম্বরে যে তথ্য শিক্ষার্থীর আইডি বা ইউআইডি, এই বিষয়গুলো কিন্তু তোমাদের কাজ নয়, এটি অফিস কর্তৃক পূরণ করবে। অর্থাৎ তোমরা যে প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়ন করছো সেই প্রতিষ্ঠান থেকে এই কাজগুলো করে দেবে। অর্থাৎ 21 এবং 22 নম্বরের কাজ তোমাদের করার কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা কিন্তু 2টি পৃষ্ঠার তথ্য কিভাবে পূরণ করতে হয় সেটি আমরা দেখলাম। এই পর্যায়ে আমি তোমাদেরকে 3য় পৃষ্ঠার ফর্ম পূরণের প্রক্রিয়াটি তোমাদেরকে দেখাচ্ছি। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি 3য় পৃষ্ঠা অলরেডি চলে এসেছি। এখানে শিক্ষার্থী সংক্রান্ত তথ্য চক। এই 3য় পৃষ্ঠাতে মূলত তোমার শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে লিপিবদ্ধ করতে হবে।
প্রথমেই লিখতে হবে শিক্ষার্থীর নাম, অর্থাৎ তোমার নিজ নাম এখানে তুমি লিখবে বাংলায়। তারপরে EIIN নম্বর, অর্থাৎ তোমার নিজ নিজ প্রতিষ্ঠানের ইন নম্বর এখানে লিখে দেবে। এটি জানা না থাকলে ফাঁকা রাখবে, যদি লিখতে চাও সেক্ষেত্রে স্কুল থেকে এটি জেনে নেবে। আর শিক্ষার্থীর আইডি, এটি অফিস পূরণ করবে, এটি তোমাদের পূরণ করার কোনো প্রয়োজন নেই। এবার আমরা আসি খ অংশে। তো খ অংশে তোমাদের শিক্ষার্থীর অধ্যয়ন সম্পর্কিত তথ্য, অর্থাৎ বর্তমানে তুমি কোন প্রতিষ্ঠানে অধ্যয়ন করছো, সেই প্রতিষ্ঠান কোন বিভাগ, কোন জেলা, কোন উপজেলা বা কোন সিটি কর্পোরেশন বা পৌরসভা অবস্থিত সেটি তোমরা লিখে দেবে। যেহেতু এই প্রতিষ্ঠানটি পৌরসভার বাইরে, এই জন্য আমি এখানে ক্রস মার্ক দিয়েছি। তো যাদের প্রতিষ্ঠানগুলো সিটি কর্পোরেশন বা পৌরসভার অধীনে রয়েছে, এখানে তোমরা উক্ত পৌরসভা বা সিটি কর্পোরেশনের নাম লিখে দেবে। আচ্ছা, 3 নম্বরের হচ্ছে বর্তমান অধ্যয়ন সম্পর্কিত তথ্য। বর্তমানে তুমি কোন শ্রেণীতে অধ্যয়ন করছো সেই শ্রেণীর নাম লিখে দেবে, কোন শাখায় পড়ছো সেটি লিখে দেবে, তোমার রোল নম্বর লিখে দেবে, তারপরে কোন শিফটে পড়াশোনা করছো, সকাল, দিন, সন্ধ্যা নাকি অন্যান্য শিফট সেটা তোমরা লিখে দেবে। তারপর হচ্ছে গ্রুপ, যারা নবম শ্রেণী বা তার উপর শ্রেণীতে পড়ো, উপর ক্লাসে পড়ো, তাদের জন্য এগুলো মূলত। আর এটা যারা অষ্টম শ্রেণী বা তার নিচে যে সমস্ত শিক্ষার্থীরা আছো, এই ঘরটি তোমাদের কোনো কাজ নেই, তোমরা সাধারণে টিক দিতে পারো অথবা ফাঁকা রাখতে পারো। এখানে তুমি বর্তমান প্রতিষ্ঠানে প্রথম ভর্তির শ্রেণী, অর্থাৎ তুমি এই যে প্রতিষ্ঠানে পড়ছো, তোমায় কোন শ্রেণীতে প্রথম ভর্তি হয়েছিলে। তুমি যদি এই প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণীতে প্রথম ভর্তি হয়ে থাকো তাহলে শ্রেণী লিখে দেবে এবং অতঃপর তুমি ভর্তির তারিখটি এখানে দিয়ে দেবে। আর রেজিস্ট্রেশন নম্বর, এটি অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য, অর্থাৎ যারা অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন যাদের করা আছে ঠিক তাদের পর থেকে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত এখানে দিবে। তোমার জন্য এটি প্রয়োজন না হলে এটি ফাঁকা রাখবে। তুমি কোন ভার্সনে পড়ছো সেটা উল্লেখ করে দেবে। তুমি যদি কোনো উপবৃত্তি, মেধাবৃত্তি, অন্যান্য বৃত্তি, ট্রান্সফার পেয়ে থাকো সেগুলো হ্যাঁ দেবে, না পেয়ে থাকলে না দেবে। আর যদি অন্য প্রতিষ্ঠান থেকে এখানে এসে থাকো সেক্ষেত্রে হ্যাঁ দেবে, অর্থাৎ এই প্রতিষ্ঠানে তুমি পড়ছো, তুমি যদি এই প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গিয়ে থাকো সেক্ষেত্রে হ্যাঁ দেবে, আর না হলে না দিয়ে দেবে। তারপরে রিপিটার এখানে না দিয়ে দেবে। আর 4 নম্বর হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর ফলাফল। তো এখানে তোমাদের পূর্ববর্তী শ্রেণী, কেউ যদি জেএসসি, পিএসসি, জেএসসি বা নবম শ্রেণী পাশ করে থাকো সেক্ষেত্রে সেই সংক্রান্ত তথ্যগুলো এখানে তোমরা দিয়ে দেবে। তারপর তোমাদের যে কাজটি করতে হবে, বিষয়ভিত্তিক ফলাফল তোমাদের দিতে হবে, অর্থাৎ এখানে বার্ষিক অথবা পাবলিক যে কোনো পরীক্ষার এখানে তথ্য দেওয়া যাবে। সেক্ষেত্রে তোমরা যে পরীক্ষার তথ্য দিতে চাও তোমরা সেই পরীক্ষার উপর এখানে বাম পাশে তোমরা টিক চিহ্ন দিয়ে নেবে। তারপর বিষয়ের নাম তোমরা এখানে লিখবে আর এখানে প্রাপ্ত নম্বর লিখবে। যেহেতু এই শিক্ষার্থী বর্তমানে অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করছে, তো গত বছর সপ্তম শ্রেণীতে কিন্তু বার্ষিক পরীক্ষা হয়নি, যার জন্য শুধুমাত্র বিষয়ের নাম লিখে এখানে আমি প্রাপ্ত নম্বরের ঘরে জাস্ট অটো পাস দিয়ে দিয়েছি। আর যেহেতু অটো পাস এই জন্য তাদেরকে গ্রেড পয়েন্ট এখানে দেইনি, প্রযোজ্য নয় লিখে দিয়েছি। আর 6 নম্বরে যে কাজটি করতে হবে, উপস্থিতির তথ্য 2020 সাল শ্রেণী শিক্ষক কর্তৃক পূরণে, অর্থাৎ এই 6 নম্বরের কাজ তোমার শ্রেণী শিক্ষক করবে, এটা তোমার প্রয়োজনের পূরণ করার কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থীরা আমরা 3টি পৃষ্ঠা পূরণের প্রক্রিয়া দেখলাম, এ পর্যায়ে আমরা 4র্থ পৃষ্ঠা পূরণের প্রক্রিয়াটি আমরা কিন্তু এটা দেখে নেব। তো প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে তোমাদের ইউআইডি ফর্মের সর্বশেষ পৃষ্ঠা, অর্থাৎ 4র্থ পৃষ্ঠা। এখানে তেমন কিছু লেখার প্রয়োজন নেই, শুধু টিক চিহ্ন দিলেই হবে। 7 নম্বরে হচ্ছে কো কারিকুলার কার্যক্রম, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি তুমি আর কিসের সাথে সম্পৃক্ত আছো। কেউ স্কাউট, ক্রীড়া, সাংস্কৃতিক, ফুটবল, ক্রিকেট এগুলোর সাথে সম্পৃক্ত থাকলে তুমি টিক চিহ্ন দেবে। তারপর 8 নম্বরে হচ্ছে শখ। পড়াশোনার পাশাপাশি অবশ্যই শিক্ষার্থীদের কিন্তু বিভিন্ন ধরনের শখ থাকে, কেউ কৃষিকাজ করে, বই পড়ে, ছবি আঁকে, আবৃত্তি করে, ভ্রমণ করে। তো তুমি বা তোমার যে শখগুলো রয়েছে সেগুলো যদি বক্সের মধ্যে পাও সেগুলো তোমরা টিক দেবে, আর না পেলে অন্যান্যতে টিক দেবে। তারপরে অংশগ্রহণ, যদি সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া, সৃজনশীল, শুদ্ধাচার, হ্যাঁ এগুলোতে তোমরা কোথায় অংশগ্রহণ করেছো সেগুলো দেখে জাস্ট টিক চিহ্ন দিয়ে নেবে। তারপরে শিক্ষার্থীর ক্যাটাগরি, অর্থাৎ তুমি কোন ধরনের পরিবার থেকে এসেছো। যদি কর্মজীবী হয় কর্মজীবী দেবে, আর ভূমিহীন অভিভাবকের সন্তান হলে সেটা টিক চিহ্ন দিয়ে দেবে, অনাথ বা এতিম হলে এগুলো টিক চিহ্ন দেবে। সর্বশেষ তোমার যে কাজটি করতে হবে, ফর্ম পূরণের কাজ শেষ হয়ে গেলে তোমাকে শিক্ষার্থীর স্বাক্ষর লেখা রয়েছে, ঠিক এর ডান পাশে তোমার নিজের নাম বা স্বাক্ষর দিতে হবে এবং এখানে তারিখ দিতে হবে। আর তোমার স্বাক্ষর দেওয়ার নিচে কিন্তু রয়েছে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর। এখানে তোমার কোনো কাজ নেই, এটি তোমার শ্রেণী শিক্ষক কাজ করবে। এখানে শ্রেণী শিক্ষক তার নিজে স্বাক্ষর দেবে, শ্রেণী লিখবে, তারিখ দেবে,
তারপরে নাম লিখবে, তার এনআইডি লিখবে, মোবাইল নম্বর লিখবে, মোটামুটি এটা। এই বক্সটি হচ্ছে শিক্ষকের, অর্থাৎ এখানে তোমার কোনো কিছু পূরণের প্রয়োজন নেই। তারপর প্রত্যয়ন, এই কাজটি হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের। তো একটা ফর্মে দেখা যাচ্ছে কি যে শুধু যে শিক্ষার্থীর তথ্য পূরণ করতে হয় তা কিন্তু না, শিক্ষার্থীর যাবতীয় তথ্য পূরণ করার পর সেগুলো কিন্তু একজন শ্রেণী শিক্ষক তত্ত্বাবধান করবে বা দেখবে। তো দেখার পর সঠিক তথ্য পেলে তিনি এখানে স্বাক্ষর দিয়ে অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করবে। তারপর শ্রেণী শিক্ষক সমস্ত তথ্য আবার প্রধান শিক্ষকের নিকট কিন্তু জমা দেবে। তো প্রধান শিক্ষক সবগুলো তথ্য সঠিকভাবে দেখবে, দেখে যেখানে লেখা রয়েছে যে তথ্যচকে প্রদত্ত তথ্য আমার জানা মতো সঠিক ও নির্ভুল, তারপর তিনি এগুলো যাচাই বাছাই করার পর প্রতিষ্ঠান প্রধান এখানে স্বাক্ষর দেবে, তার নাম লিখবে, তারিখ, মোবাইল নম্বর, এনআইডি দেবে। তো শিক্ষার্থীরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি তোমরা পুরোটা যদি দেখো, অবশ্যই তোমাদের নিজেদের যে ইউনিক আইডি বা ইউআইডি ফর্ম কিন্তু খুব সিম্পলি তোমরা পূরণ করতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ফর্ম পূরণ সংক্রান্ত কোনো সমস্যা যদি তোমরা মনে করো, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো। আশা করি উত্তর পেয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।